নমস্কার প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে একটা ছোট টপিকের ওপর আলোচনা করব, বেশ কিছু রিকোয়েস্ট এসছে, সেই কারণেই আলোচনা করছি। সেটা হচ্ছে চন্দ্রগ্রহণের ওপরে। আমি গতদিন একটা আলোচনার একদম শেষের দিকে একটা সংক্ষিপ্ত আকারে গ্রহণের উপর আলোচনা করেছিলাম। আপনারা যারা আলোচনা শুনেছেন তারা দেখেছেন যে আমি একটা খুব প্রিসাইজ ওয়েতে আলোচনা করেছি, কিন্তু হয়তো কিছু মানুষ আছেন যারা একটু বিস্তৃত শুনতে চান, তাদের জন্য মুখ্যত আলোচনা করছি। যদিও আমার যদি ভিডিওগুলোতে যান দেখবেন যে এক্লিপস নিয়ে আমার একটা অনুষ্ঠান করা আছে। আমি ছবি এঁকে করতে পারলে সব থেকে সুবিধে হতো, অনেকের বুঝতে সুবিধে হতো, কারণ একটা তথ্যগত এখানে একটা আদান প্রদানের ক্ষেত্রে একটু সমস্যা হয়। তো যাই হোক, সেটার একটু সমস্যা আছে, না হলে ছবি এঁকেই বলতাম। আজকে আমি যখন অনুষ্ঠান করছি এখন খুব ভোরবেলা, পূর্ণিমা অলরেডি লেগে গেছে এবং আজকে খুব গুরুত্বপূর্ণ দিন, ভগবানের পুজো আছে, সবাই জাগরণ ঘটেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে প্রায় দুপুরবেলা পর্যন্ত প্রায় কলকাতার লঙ্গিটিউড ল্যাটিটিউডে আজকে পূর্ণিমা অবস্থান করবে। তো সেই হিসাবে আজকে গ্রহণ কলকাতার লঙ্গিটিউড ল্যাটিটিউডে সকাল 1:05 থেকে লাগবে। এটা হয়তো 2-3 মিনিটের কোথাও সর্বভারতীয় স্তরে একটু ডিফারেন্স হতে পারে। আমি একদম অ্যাকচুয়াল আমার নিজের হাতে ক্যালকুলেশন করা এবং এটা কলকাতার লঙ্গিটিউড ল্যাটিটিউড ধরে বলছি। সকাল 1:05 গ্রহণ লাগবে। গ্রহণের একদম ম্যাক্সিমাম স্তরে, অর্থাৎ যখন ছায়ার একেবারে মধ্যপথে থাকবে, পৃথিবীর যে ছায়া চন্দ্রের উপরে মধ্যপথে থাকবে, সেটা হচ্ছে 3:16 দুপুর পেরিয়ে বিকেল হবে যখন, আফটারনুন 3:16 তখন ম্যাক্সিমাম থাকবে এবং গ্রহণ ছেড়ে যাবে 5:27। এটা কলকাতার লঙ্গিটিউড ল্যাটিটিউড অনুসারে বললাম। এটা চন্দ্র যেহেতু পৃথিবীর সাপেক্ষে অনেক ছোট, সুতরাং এটা পৃথিবীর থেকে তার মানে পৃথিবী তো অনেক বড়, ভারতবর্ষের সাপেক্ষে বিভিন্ন শহরে তার সময় ডিফারেন্ট হবে। এটা আমি একদম প্রিসাইজলি কলকাতায় বলছি। এবার চন্দ্রগ্রহণ কখন হয় আপনারা একদম ক্লাস 6-7 বইতেই পরিষ্কার বলা আছে, প্রায় প্রত্যেকেই জানেন ব্যাপারটা। না, আমাদের পৃথিবী যেরকম সূর্যের চারিদিকে একটা নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে, উপবৃত্তাকারের দুটো ফোকাস থাকে, যেটাকে আমরা ফোসাই বলি। তো সেই দুটো ফোকাসের মধ্যে কোনো একটাতে সূর্য থাকে এবং সেই জন্য পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব পরিবর্তন হয়। তো সেটা দেখবেন গরমকালে সেই দূরত্বটা অ্যাকচুয়ালি বেড়ে যায়। এটা অনেকে আমাকে প্রশ্ন করেছিল এক সময় যে আমি হয়তো উল্টো বলছি। আমি সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে এবং কথা বলছি। গরমকালে দূরত্বটা বেড়ে যায়, পৃথিবীর টেম্পারেচারটা, অন্তত উত্তর গোলার্ধের টেম্পারেচারটা বেড়ে যায় এই কারণ পৃথিবীটা সূর্যের দিকে হেলে থাকে। সেই কারণে তখন দূরত্বটা 15,20,00,000 কিলোমিটার হয়ে যায়। কিন্তু শীতকালে দূরত্বটা কিন্তু অ্যাকচুয়ালি কমে যায় 14,70,00,000 মতন। এখন যে দূরত্বটা আর কি আসতে চলেছে, 23শে ডিসেম্বর দূরত্বটা সব থেকে কম হবে, 14,70,00,000। সেই দিন সব থেকে বড় রাত্রি হবে এবং সব থেকে ছোট দিন হবে। তারপর থেকে আস্তে আস্তে দিন বড় হওয়া শুরু হবে। তো এটা হচ্ছে বেসিক। সেরকম আমাদের উপগ্রহ চন্দ্র পৃথিবীর চারদিকে পরিভ্রমণ করে। এই পৃথিবীর চারদিকে পরিভ্রমণ করে, কিন্তু আলো সবাই কিন্তু পায় সূর্যের থেকে। কারোর কোনো আলোর সোর্স নেই, লাইটের সোর্স সূর্য নক্ষত্র, তো সূর্যের থেকে সবাই আলো পায়। তো এই আলোটা চন্দ্র সবসময় পাচ্ছে তার কলা বিশেষে, কারণ পৃথিবীর থেকে তার একটা কৌণিক দূরত্ব অনুসারে তার কলার তারতম্য ঘটে এবং সেই অনুসারে তার কলাবলের কিছু হ্রাস বৃদ্ধি ঘটে। মোটামুটি আমরা চন্দ্রের কলাবল যদি বিচার করি, তাহলে শুক্লপক্ষের মোটামুটি নবমীর রাত থেকে, দশমী থেকে আমরা ধরে নিই তার কলাবল পূর্ণ আছে, এবং কৃষ্ণপক্ষের প্রায় পঞ্চমী পর্যন্ত, কোনো কোনো বইতে দেখবেন চতুর্থী পর্যন্ত থাকে, পঞ্চমী পর্যন্ত চন্দ্রের কলাবল ধরা হয়। বাকি সময় চন্দ্রকে কলা অনুসারে ক্ষীণবল ধরা হয়। এ নিয়ে একটা বিস্তৃত আলোচনা আছে এবং কিছুটা স্পিরিচুয়াল এখানে এক্সপ্লেনেশনও আছে, সেটা অন্য সময় করা যাবে।
তো এখানে কি হয়, চন্দ্র এবং আপনারা দেখবেন যখন যেদিন পূর্ণিমা হবে সেদিনই চন্দ্রগ্রহণ হবে, এবং যেদিন অমাবস্যা হবে সেদিনই কিন্তু সূর্যগ্রহণ হবে। তো অমাবস্যার দিন কি হয়, পূর্ণিমার দিন কি হয় না, আমাদের পৃথিবী তার বিপরীত প্রান্তে চন্দ্র থাকে। এবার সূর্য, পৃথিবী এবং চন্দ্র এই তিনজন কিন্তু এক তলে থাকে না। আমরা যখন বইতে লেখা থাকে, বইটা একটা 2 dimensional পিকচার, একটা কার্টেশিয়ান কোঅর্ডিনেটের XY কোঅর্ডিনেট অনলি। তো 2 dimensional একটা পিকচার, সেখানে 3D আঁকাটা একটু কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু যদি অনেক সময় এখনকার আধুনিক স্কুলগুলোতে আমি দেখেছি বাচ্চাদের বিভিন্ন সময় 3D পিকচারের মাধ্যমে বোঝানো হয়, যাতে তাদের ভিজুয়ালাইজেশনটা একদম ক্লিয়ার ঘটে। তো সেই হিসাবে আপনাদের বলছি যে তিনজনে কিন্তু এক তলে থাকে না। এক্ষেত্রে আমি অন্যান্য গ্রহদের কথা আলোচনাই করছি না, শুধুমাত্র সূর্য, পৃথিবী এবং চন্দ্র তিনজনের আলোচনা করছি। কেউ একতলে থাকে না, একতলে তো কখনোই থাকে না। এবার যখন একটা বস্তু থেকে আলো নিঃসৃত হচ্ছে এবং আরেকটি বস্তুর ওপরে গিয়ে সেই আলোটা পড়ছে, যেই বস্তুটা ওপেক 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 বা সেটাকে ভেদ করা যায় না, যেমন পৃথিবী একটা অস্বচ্ছ বস্তু, তো পৃথিবীকে ভেদ করে আলো যেতে পারবে না। তো পৃথিবীর একটা ছায়ার একটা একটা সিলিন্ড্রিক্যাল শেপ উল্টো দিকে থাকবে, সবসময় আছে সেটা। ছায়াটা কিন্তু কনস্ট্যান্ট ঘুরছে, অর্থাৎ যেদিকে সূর্য আছে, এটা যদি সূর্য হয়, এটা যদি পৃথিবী হয়, তাহলে সূর্য থেকে যে আলো আসছে পৃথিবীর দিকে, তো পৃথিবীর গায়ে আটকে সেই আলোটা, সেই আলোর যে মানে তার 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 দরুন যে ছায়ার সৃষ্টি হচ্ছে, ছায়াটা কিন্তু উল্টো দিকে একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত রয়েছে। তো সেই এরিয়া পর্যন্ত মধ্যে চন্দ্র সবসময় থাকে না, চন্দ্র তার 5 ডিগ্রি ওপর নিচে থাকে। যখন 5 ডিগ্রির মধ্যে চন্দ্র ঢুকে যায় তখন অ্যাকচুয়ালি চন্দ্রগ্রহণ হয়। না হলে প্রত্যেকটা পূর্ণিমাতেই চন্দ্রগ্রহণ হতো, কিন্তু সেটা তো হয় না, 5 ডিগ্রির ডিফারেন্সটা আছে। এটা প্রাকৃতিক বিধান, ভগবান মানিয়েছে এই নিয়ম, সেই নিয়মেই আমাদের চলতে হচ্ছে। এবার হরোস্কোপের অনুসারে আমরা কিভাবে বলি যে চন্দ্র তো ঘুরছে নির্দিষ্ট গতিপথে, 29 দিনে মোটামুটি একবার কক্ষপথ সে পরিভ্রমণ করে। তো একবার কক্ষপথ পরিভ্রমণ করতে করতে তো সে সবসময় প্রত্যেক মাসেই একবার করে রাহুকে, একবার করে কেতুকে সে টাচ করে আসে। অন্তত 1.25 দিনের জন্য রাহু কেতুর সাথে, অর্থাৎ মাসের মধ্যে প্রায় 5 দিন মোর অর লেস সে কিন্তু রাহু কেতুর সাথে অবস্থান করে। কিন্তু প্রত্যেকটা অবস্থানে তার গ্রহণ হয় না। গ্রহণ তখনই হবে যখন সূর্যের সে 180 ডিগ্রি বিপরীত থাকবে। এই জন্য দেখবেন হরোস্কোপে যখন অমাবস্যা হয় তখন চন্দ্র এবং রবি একসাথে অবস্থান করে। ঠিক যখন পূর্ণিমা হয় তখন 180 ডিগ্রি দূরে অবস্থান করে। কারণ এখন ভেবে নেওয়ার চেষ্টা করুন যে এটা যদি সূর্য হয়, এটা যদি পৃথিবী হয়, তাহলে চন্দ্র এদিকে আছে, আমার তো 3টে হাত নেই, তাহলে দেখাতে পারতাম। তো মনে করুন এটা যদি চন্দ্র, আমার বুড়ো আঙুলটা যদি চন্দ্র হয়, তাহলে এটা যদি পৃথিবী হয়, তাহলে সে সূর্য থেকে, এটা সূর্য, সূর্য থেকে সব থেকে দূরে আছে, সেই জন্য 180 ডিগ্রি। তো আমরা যখন হরোস্কোপে কোনো জিনিস দেখাই সেখানে তো আর দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দেখানো যায় না, কারণ মহাবিশ্বে কোনো কিছুর কোনো মাপ নেই। এই পৃথিবীর বুকে আমরা কোনো কিছুকে চতুর্ভুজ, আয়তাকার, বর্গাকার, ট্রাপিজিয়াম, কোনোটা ধরুন গোলাকার, কোনোটা বৃত্তাকার, বিভিন্ন শেপ দিতে পারি, বা কোনোটা হেক্সাগোনাল, পেন্টাগোনাল, যা খুশি দিতে পারি, বা অনিয়তাকার। কিন্তু মহাবিশ্বে কোনো শেপ নেই, ভগবানকে অনন্ত বলা আছে। তো মহাবিশ্বের যেহেতু কোনো শেপ নেই, তো সেখানে গিয়ে আপনি দৈর্ঘ্যপ্রস্থ মাপতে পারবেন না। এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক, এটা পূর্ব, এটা পশ্চিম, এরকম কিছু মাপা যায় না। সেখানে সব কিছু কৌণিক দূরত্ব দিয়ে মাপা হয়। অনেকবার আলোচনায় বলেছি, সেটাকে পোলার কোঅর্ডিনেট বলা হয়। পোলার কোঅর্ডিনেট, সেখানে 3টে একক আছে, আর আছে, থিটা আছে এবং ফাই আছে। এই 3টে কোঅর্ডিনেট দিয়ে মাপা হয়। কে কত দূরে আছে এই দূরত্বটা মাপা দৈর্ঘ্য দিয়ে হয় না, কৌণিক দূরত্ব দিয়ে মাপা হয়। তো আমাদের হরোস্কোপেও সেই কৌণিক দূরত্বের ইমপ্লিকেশনগুলো রয়েছে। তো এটা হচ্ছে একদম বেসিক জায়গা। চন্দ্র কি করবে, যখন এই পৃথিবীর যে একটা সবসময় একটা
একটা প্রবাহমান এবং চলমান একটা যে ছায়া, সেটার মধ্যে যখন চন্দ্র চলে আসবে 5 ডিগ্রির মধ্যে, সেই দিন গ্রহণ হবে। সেটা হরোস্কোপে কোন দিন না, যেই দিন রবি বা চন্দ্র কেউ একজন রাহু কেতুর সাথে অবস্থান করবে। কত ডিগ্রির মধ্যে? 12 ডিগ্রির মধ্যে অবস্থান করবে, তখন গ্রহণ ঘটবে। এবং তখন আপনি দেখবেন যে সূর্য থেকে চন্দ্র মোটামুটি 175 ডিগ্রি থেকে 187 ডিগ্রির মধ্যে অবস্থান করছে উল্টো দিকে। বা আপনি যদি চন্দ্র থেকে সূর্যের দূরত্ব মাপেন তাহলেও সেটা তাই হবে। আর যেদিন সূর্যগ্রহণ হবে সেদিন সূর্য এবং চন্দ্রের মধ্যে খুব বেশি হলে 14 ডিগ্রি 30 মিনিটের ডিফারেন্স থাকবে। এটা একদম প্রিসাইজলি, একদম মেজার্ড পণ্ডিতদের দ্বারা, আমি শুধু ডিগ্রিগুলো আপনাকে বলে দিচ্ছি। এবং রাহু কেতুর সাথে 12 ডিগ্রির ডিফারেন্সে থাকবে। তো সেদিন কি হবে, সূর্যগ্রহণের দিন, যেটা 14 তারিখ ঘটবে, সেটা নিয়ে একটা, যদি আপনারা বলেন তাহলে একটা অনুষ্ঠান করতে পারি, নয়তো তো আমার কোনো ইন্টারেস্ট নেই, কারণ এটা একটা জেনারেল ব্যাপার। তো সেই দিন কি হবে যে রবি এবং চন্দ্র একসাথে থাকবে এবং তারা কেতুর সাথে অবস্থান করবে। তো এই যে আজকে গ্রহণ হচ্ছে, ঠিক আজ থেকে 6 মাস বাদে আবার গ্রহণ হবে, চন্দ্রগ্রহণ হবে। সেটা প্রিসাইজলি ডেটটা পড়েছে 26শে মে। তো 26শে মে দেখুন, মে মাসের 15 তারিখ বা 16 তারিখ জ্যৈষ্ঠ মাস শুরু হয়। তো জ্যৈষ্ঠ মাসে কি হবে, রবি চলে আসবে বৃষ রাশিতে। তো রবি এবং রাহুর মধ্যে কনজাংশন, দুজনের মধ্যে কানেকশন হবে। ঠিক সেই সময় চন্দ্র যখন বৃশ্চিক রাশি দিয়ে পাস করবে, সেই সময় আবার চন্দ্রগ্রহণ হবে। ঠিক একই জিনিস ঘটবে। এখন রাহুর সাথে অবস্থানকালে আমি আগের দিনই বলেছি, হয় যুক্ত অথবা দৃষ্ট। রাহু কেতু যখনই হবে সে আপনাকে ডিস্টার্ব করবে। এবার আসছি আমি প্রিসাইজলি মানে অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে। এবার কিন্তু মানে বছরে অ্যাটলিস্ট 2বার হবে। আপনি যদি বছরটাকে মনে করুন আজ থেকে ক্যালকুলেট শুরু করেন, মানে নভেম্বর থেকে, পরের নভেম্বরের 1 তারিখ থেকে শুরু করলেন, তাহলে অক্টোবরের 31 তারিখ আপনার বছর শেষ হবে। যদি আমি একটা ইমাজিনেটিভ চিন্তা করি, তাহলে এই 1 বছরের মধ্যে 2বার চন্দ্রগ্রহণ হচ্ছে, প্রিসাইজলি 2বার সূর্যগ্রহণও হবে। চন্দ্রগ্রহণ যখন হবে 5 ডিগ্রির ডিফারেন্সটা খুব দ্রুত নেমে যায় না বা খুব দ্রুত উঠে যায় না। তো তার ফলে যেদিন সূর্যগ্রহণ হয় তার 15 দিন পরে বা আগে চন্দ্রগ্রহণ হবে। এবার সূর্যগ্রহণের চন্দ্রের ছায়া পৃথিবীর ওপর, চন্দ্র তো ছোট উইথ রেসপেক্ট টু আর্থ, সেই জন্য তার ছায়াটা সবসময় পৃথিবীর ওপর পূর্ণ পড়ে না। সেই জন্য সূর্যগ্রহণ কোনোদিন পৃথিবীর সব জায়গা থেকে পূর্ণ দেখা যায় না। কোথাও বলয় গ্রাস হয়, কোথাও খণ্ডগ্রাস হয়, বা কোথাও পূর্ণগ্রাসও হয়। কিন্তু পূর্ণগ্রাসটা যেখানে যেখানে চন্দ্রের ওই সামান্য ছায়াটুকু পাস করবে, পৃথিবীর যে সমস্ত দেশ ওপর দিয়ে পাস করবে, সেই সমস্ত জায়গায় শুধুমাত্র আপনি পূর্ণ দেখতে পাবেন। সেটা যদি খণ্ড হয় তাহলে খণ্ড পাবেন, সেটা যদি বলয় গ্রাস হয়, অর্থাৎ শঙ্কুটা যদি কেটে গিয়ে আবার পুনরায় আসে, ছবি এঁকে কোনোদিন দেখাবো, একেবারে বাচ্চাদের জিনিস, সেটা এমন কিছু নয়। আজকালকার দিনে 7-8-এর বাচ্চারাও এগুলো জানে। তো সেক্ষেত্রে কি হয়, বছর যদি কখনো শুরু হয় কোনো একটা গ্রহণ দিয়ে, তাহলে অ্যাটলিস্ট 3টে গ্রহণ হতে পারে। অর্থাৎ একটা বছরে 3বারের বেশি গ্রহণ হওয়া কোনোদিন সম্ভব নয়। ইট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ এক্লিপসেস ইন আ পার্টিকুলার ইয়ার। 2টো গ্রহণ হবে। এবার এমন হলো যে বছরের একেবারে মাঝামাঝি সময় একটা গ্রহণ হলো, দেখা গেল কোনো বছর একটাই গ্রহণ হলো, সেটাও হতে পারে। যে বাংলা মাসের ধরুন আশ্বিন মাসের এমন একটা সময় কোনো সময় গ্রহণ হলো। আশ্বিন মাস মানে প্রিসাইজলি রবি তখন থাকবে কোথায় না, কন্যা রাশিতে। তাহলে 2015 সালে যখন রাহুর অবস্থান ছিল কন্যা রাশিতে এবং কেতুর অবস্থান ছিল যখন মীন রাশিতে, যদি ধরে নেওয়া যায় সেই সময় কোনো একটা গ্রহণ হয়েছে, হতে পারে হয়তো পরের গ্রহণটা বৈশাখ মাসের 1 বা 2 তারিখ পড়ে গেল, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই বছর একটি গ্রহণ পাবে, খুব স্বাভাবিক ব্যাপার। ম্যাক্সিমাম 3টে পেতে পারে, মিনিমাম একটা, অ্যাভারেজ 2টো করে গ্রহণ প্রত্যেক বছরে, অর্থাৎ 2 জোড়া, 1 জোড়া চন্দ্রগ্রহণ, 1 জোড়া সূর্যগ্রহণ। বা কখন এরম হতে পারে,
যে একজোড়া সূর্যগ্রহণ পেল, 3টে চন্দ্রগ্রহণ পেল, এরকম হতে পারে। বা উল্টোটা, 3টে সূর্যগ্রহণ পেল, 2টো চন্দ্রগ্রহণ পেল, আরেকটা চন্দ্রগ্রহণ দেখা গেল হতে হতে একটা বছর পেরিয়ে গেছে। মানে বুঝতেই পারছেন 365 প্লাস 14, তাহলে 379 দিন হয়ে যেতে হবে। তো একটা বছর তো অবভিয়াসলি পেরিয়ে যাবে। এটা একটা ব্যাপার। এবার হরোস্কোপের জায়গায় আসছি। কি হয়, গ্রহণ একটা নেতিবাচক এফেক্ট, একদম পরিষ্কার বলে দিলাম। এটা আমি বলছি না, পরাশরী হোরা বলছে। মহান পণ্ডিত পরাশরী হোরা কয়েক হাজার বছর আগে মহর্ষি পরাশর তিনি লিখে গেছেন, সমস্ত পণ্ডিতরা লিখে গেছেন। কেন? কারণ পৃথিবীর যে সেই ছায়াটা, পৃথিবী এবং চন্দ্র যেখানে কাট অফ হয়, সেই অংশটাকে আমরা উপরের দিকের কাট অফের অংশটাকে রাহু, নিচের দিকের কাট অফের অংশটাকে কেতু বলি। সেই কোণের, সিলিন্ড্রিক্যাল কোণের মধ্যে যদি, মানে পৃথিবীরই তো অ্যাকচুয়ালি ছায়া, আমাদেরই ছায়া কিন্তু চন্দ্রের ওপর গিয়ে পড়ছে, তার ফলে চন্দ্র সেই সময় কিছুটা ঝাপসা দেখাচ্ছে, পুরোপুরি অদৃশ্য হয়ে যায় না, কারণ পৃথিবীর পাশ থেকেও প্রচুর প্রচ্ছায়া যায়, সেই জন্য পুরোপুরি অন্ধকার হয়ে যায় না। তো দ্যাট ইজ ওয়াই একটা হালকা চাঁদ দেখা যায়, কিন্তু গ্রহণ হয় সে সময়। এই পূর্ণ গ্রহণ, অর্থাৎ আমি যে সময়টা আপনাদের একটু আগে বললাম, সেটা হচ্ছে আজকে দুপুরবেলা যেটা হতে চলেছে। আমি জানি না ভিডিও কখন আপলোড হবে, হয়তো দেখা গেল 4 দিন পরে। তো লোকে আমাকে ফোন করে তখন বলবে যে গ্রহণ হয়ে যাওয়ার এতদিন পরে আপনি কি এসব প্রোগ্রাম করছেন। তো যাই হোক, আজকে দুপুরবেলা আমি অনুষ্ঠানের সাপেক্ষে বলছি, 1টা 5 থেকে 5টা 27 পর্যন্ত গ্রহণ কন্টিনিউড থাকবে। এই সময়টাকে কিন্তু স্পিরিচুয়ালি খুব বেটার টাইম, কিন্তু কার্যগতভাবে খুব বেটার টাইম নয়। কার্যগতভাবে বেটার টাইম এই কারণেই নয়, কারণ চন্দ্র বা রবি এই দুজনের মধ্যে কেউ যদি কোনো সময় রাহু বা কেতু দ্বারা গ্রস্ত বা দৃষ্ট হয়, সেই সময় কোনো কাজ মানে কোনো মেটেরিয়াল কিন্তু শুভ কাজ করা ভালো নয়। মনে করুন কারোর বিবাহ হচ্ছে, ভালো নয়। আমার কাছে প্রচুর মানুষ SMS করে জানতে চায় যে দাদা এই দিন বিবাহ পড়ে গেছে, তখন বুঝিনি, এখন দেখছি গ্রহণ। তাই বললাম দেখুন, দুপুরবেলা নর্মালি তো বিয়ের লগ্ন পড়ে না, গোধূলি লগ্নে পড়ে। তো গোধূলি লগ্নেও যদি পড়ে, তাহলে কলকাতার মধ্যেই বা সন্নিকটেই যদি বিয়ে হয়, 5:30টার পরে বিয়ে করবে, মানে বিয়ে দেবেন আর কি, তাহলে আর কোনো সমস্যা দেবে না। আবার অনেকে বলে যে রেজিস্ট্রি করলে কি হয়, রেজিস্ট্রি কি বোঝে গ্রহ কোথায় লিখছে বা কোথায় করছে? গ্রহ বোঝে একটা পূর্ণবয়স্কের পুরুষ একটা পূর্ণবয়স্ক নারীর সাথে থাকতে পারবে কি পারবে না। কোথাও সেটা বিবাহ আছে, কোথাও বিবাহের আলাদা কোনো মানে আছে। মানে মানুষ যখন প্রশ্ন করবে, তার একটা মিনিমাম লজিক্যাল সেন্স থাকা দরকার যে তিনি কি প্রশ্ন করছেন। বুঝতে পারি যে টেনশন থেকে করেন, কিন্তু নিজের লজিকটা হারাবেন না কখনো প্রশ্ন করার সময়। তো যাই হোক, এটাকে খুব শুভ বলা যায় না। এই সময়টা কি হয়, আমরা যারা বৈষ্ণব হই তারা এই সময় মন্ত্র সিদ্ধ করি। এই সময়টা মন্ত্র সিদ্ধ করার জন্য অত্যন্ত শুভ সময়। অর্থাৎ যে কোনো স্পিরিচুয়াল কাজ, এই টাইমটা অ্যাকচুয়ালি পূর্ণ সময় ভগবানকে ডাকাটাই একমাত্র কাজ। আর কোনো কাজ করা উচিত নয়। সময় খাদ্য গ্রহণ করা উচিত না। 2-1 জন মানুষ বলেছেন এ সময় যদি সন্তান চলে আসে, এটা অত্যন্ত খারাপ একটা বিষয়, যেটা নিয়ে আমি বলতে চলেছি। এটা কখনোই শুভ নয়। এদের অত্যন্ত মারাত্মক শ্রাপিত দোষ থাকে। কিন্তু অ্যাকচুয়াল মানে সন্তান কখন এসছে সেটা তো ডিমার্কেশন খুব মারাত্মক বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করা ছাড়া তো সম্ভব নয়। কিন্তু উল্টো গণনা দিয়ে বোঝা যায়, অনেক জিজ্ঞাসার মাধ্যমে বহু মানুষকে তার কনসিভ করেছে, সেরকম 2-4টে ইনসিডেন্ট আমার হয়েছে। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, আমি দেখেছি গন্ডগোল থাকে একদম। এই মানে পৃথিবীর বুকে কোনো না কোনো সন্তান তো এই সময় পৃথিবীতে আসবে, অর্থাৎ সে একটা এককোষী প্রাণী রূপে পৃথিবীর বুকে আসার জন্য সে প্রস্তুতি নেবে। তো সেটা কিন্তু খুব ভালো বলা যায় না। আচ্ছা, নাম্বার 3 যেটা বলার, সেটা হচ্ছে এই সময় আমাদের হোলি ওয়ার্ক করা উচিত। দান এই সময় করা উচিত। দান করা উচিত বিভিন্ন ধর্মে। এ সময় দানের কথা বলা আছে বিভিন্ন ধর্মে। আমি বারবার বলছি যে প্রকৃত যে সত্য কথা, সেই কথাটা সব জায়গায় এক, এবং সেটাতে প্রচুর
দান করা, নিঃশর্তে দান এ সময় অত্যন্ত শুভ। দানের মধ্যে সব থেকে শুভ জিনিস কি, মেটেরিয়াল জিনিস যদি কখনো দান করে, কোনো মেটেরিয়াল জিনিস, সেটা হচ্ছে কোনো অসহায় মানুষ, অসহায় মানে যে ফিজিক্যালি অসহায়, অভিনয় করছে অসহায় মানে না। আমাকে যেরকম বহু মানুষ ফোন করে বলে আমি খুব অসুস্থ, আমাকে একটু বলে দিন, ওটা অসহায় নয়। আমি আপনাদের পরিষ্কার বলছি, আমার থেকে অসুস্থ লোক খুব কম আছে, যারা আমাকে পার্সোনালি চেনে তারা জানে আমার শরীরের এমন কোনো অর্গান নেই যেখানে ডিজিজ নেই, অ্যাপারেন্টলি দেখে বোঝা যায় না। তো আমাকে যদি কেউ বলে আমি অসুস্থ, তাহলে সেটা খুব হাস্যাস্পদ দাঁড়ায় আর কি। এগুলো অ্যালিবাই সমস্ত, মিনিমাম কার্ড সেটা মেনটেন করতে হবে, গত দিনে আমি বলেছি। যাই হোক, তো এই সময় কোনো দুস্থ, কোনো শিশু, সব থেকে ভালো হচ্ছে পশু এবং গাছ লাগানো। এই সময় যদি বৃক্ষরোপণ করা যায়, যাদের শখ আছে, তো গাছ যদি লাগানো যায় সেটা সবসময় ভালো, কারণ এটা এটা প্রকৃতির স্বার্থে কাজ, যদিও মেটেরিয়াল প্রকৃতি, কিন্তু তবুও ঘটনাটাও মেটেরিয়াল, একেবারে মায়াবাদের সাথে যুক্ত। এর সাথে তো কোনো স্পিরিচুয়ালি নেই। আমরা এটাকে মায়াবাদ যাতে পুরোপুরি হাবি না হয়, সেই জন্য আমরা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসকে করতে বলি এ সময়। আচ্ছা, চন্দ্র কি করে? চন্দ্র আমাদের মনকে দেখে, স্পেশালি আমাদের মনের কারক। তো কালপুরুষের 4 নম্বর ঘর, মায়ের ঘর, সুখের ঘর, আমাদের মেটেরিয়াল ইচ্ছা, আমাদের ইমোশনের ঘর। তো চন্দ্র এ সময় গ্রসিত হয়, রবিও গ্রসিত হয়, কারণ রবিরও রাহু দ্বারা দৃষ্ট এবং কেতু দ্বারা যুক্ত আছে। তো রবি এখন যে নক্ষত্রে আছে, যেটা হচ্ছে 17 নম্বর নক্ষত্র, অনুরাধা নক্ষত্র, সেই নক্ষত্রটাতে রবি যতদিন থাকবে, এই নক্ষত্রটাকে আমরা বলি পলিউট নক্ষত্র, কন্টামিনেটেড নক্ষত্র। এই নক্ষত্রে রবি থাকাকালীন কিন্তু রবির একটুখানি বলবত্তায় হীনতা হয়, অর্থাৎ বলহীনতা হয়। এর পরে যখন গ্রহণ হবে, তখন রবি অলমোস্ট এই ঘর থেকে বেরিয়ে যাবে, তখন জ্যেষ্ঠা নক্ষত্রে থাকবে, জ্যেষ্ঠা নক্ষত্রের একদম শেষ চরণে। মানে আপনারা যদি নবাংশে দেখেন, তখন সেটা মীন রাশিতে অবস্থান করবে। তো সেই সময় কিছু দিনের জন্য জ্যেষ্ঠা নক্ষত্র কিন্তু একটু আনহোলি হয়ে যাবে। বাট অ্যাকচুয়ালি এই সময়, আজকে ধরুন আমি অনুষ্ঠান করছি 30 তারিখ, তো আজকে 15 তারিখ, তো আর বেশি দিন তো নেই। 13-14 ডিগ্রিতে এখন রবি থাকা উচিত, আজকে 30 তারিখ মানে। তো সেই হিসাবে 16 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত, মানে মোটামুটি 3 দিন 3.5 দিন পর্যন্ত রবি উইল বি কন্টামিনেটেড, যেহেতু গ্রহণ হয়েছে। ফলে আবার আপনাদের নিজেদের আত্মার পবিত্রতা বজায় রাখবেন, মিথ্যে কথা বা এই সমস্ত প্রিটেন্ড করা, এই যে একটু আগে বলছিলাম বিভিন্ন মিথ্যের আশ্রয় নেওয়া, এসব করবেন না। সত্যি কথা বলবেন, নাই পারা যেতে পারে, আমি নাই করে দিতে পারি, কিন্তু মিথ্যের আশ্রয় নেবেন না বা কাউকে মিথ্যে কথা বলবেন না। বললে কিন্তু তার এফেক্ট পরবর্তীকালে হয়। আমরা অনেক সময় অনেক কাজ করি যা বুঝি না। ছোটোবেলায় পড়াশোনা করলাম না, যখন বুড়ো হবেন তখন দেখবেন ছেলে মেয়ে গালাগাল করবে, তারা সাফার করেছে তাদের লাইফে। আপনি পড়াশোনা করেননি, সুতরাং প্রতিষ্ঠিত হতে পারেননি, তো আপনার ফ্যামিলি সাফার করবে তার জন্য। তো সময় কাউকে কোনোদিন ক্ষমা করে না, সেটা মেটেরিয়াল হোক বা স্পিরিচুয়াল হোক। আচ্ছা, এবার যে প্রশ্নটা বলে দিই সেটা হচ্ছে, আমি বহু ক্ষেত্রে বলি, দেখবেন যে লগ্ন ওয়াইজ আপনাদের দেখতে, অর্থাৎ লগ্ন থেকে দেখতে, কিন্তু চন্দ্রগ্রহণ নিয়ে যখন কথা বলবো তখন রাশি ওয়াইজ দেখবেন। রাশি ওয়াইজ, রাশি থেকে কোথায় বসে রয়েছে, কোথায় আপনার চন্দ্র গ্রহণ হচ্ছে। আমি মেষ রাশি থেকে একটা একটা করে বলে যাচ্ছি, বই রেখে দিয়েছি, নর্মালি বলে যাচ্ছি। মেষ রাশির যারা জাতক আছেন, তাদের এমনিতেই চন্দ্রের দ্বাদশে মঙ্গল আছে এবং চন্দ্রের দ্বিতীয় আপনাদের গ্রহণ হচ্ছে। ফলে কথাবার্তা বলার সময় খুব বেশি তৎপরতা রাখবেন, শরীরের প্রতিও সামান্য নজর দেবেন, স্পেশালি গলার এই পর্যন্ত অংশে যাতে ঠান্ডা না লাগে। 2 নম্বর হচ্ছে শ্বশুরবাড়ি বা নেইবারের সাথেও কিন্তু আলোচনা বা তিক্ততা বাড়াবেন না, সামান্য কয়েকটা ঘন্টা মোটামুটি। আর পোস্ট এফেক্ট হচ্ছে 2-2.5 দিন মতন। এই 2-2.5 দিন একটু নিজের প্রতি কন্ট্রোল রাখবেন এবং শরীরের প্রতিও সচেতনতা রাখবেন, স্পেশালি কথা বলার সময় চোখের দিকেও নজর দেবেন। চোখে কিন্তু অনেক সময় খুব ছোট ধূলিকণা বা বালি এগুলো ঢুকে ইনফেকশন করতে পারে বা চোখে ঠান্ডা লাগতে পারে, কানেও ঠান্ডা লাগতে পারে, এই জাতীয় অংশেও প্রবলেম আসতে পারে। আচ্ছা, বৃষ রাশির ক্ষেত্রে বলি, রাশিতেই যেহেতু গ্রহণ হচ্ছে, মন অত্যন্ত বিষণ্ণ থাকবে। মনে হবে যে একটা সব কিছু হারা, একটা প্রচণ্ড একটা
যাকে বলা যায় আমার কাছে কিছুই নেই, আমি একদম রিক্ত, এক ধরনের একটা ডোর্থ মেন্টালিটি মনে হতে পারে কিছুদিনের জন্য, অবসাদগ্রস্ত থাকবেন, বাট মেটেরিয়ালি চিন্তা করবেন না, শুধু ঈশ্বরের নাম করুন এবং হোলি ওয়ার্ক করুন, দেখবেন বেরিয়ে যাবেন। বাট মাথা ঠান্ডা রাখবেন, যেহেতু রাহু ওখানে বসে রয়েছে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে কন্ট্রোল রাখবেন, না হলে কিন্তু শরীরের ওপরে এফেক্ট পড়বে, কারণ রাহুর ওখান থেকে নবম দৃষ্টি আছে এবং সেটা কিন্তু শনির ঘর, যেখানে শনি বৃহস্পতি একসাথে বসে রয়েছে, বা উল্টো দিক থেকে করলে পঞ্চম দৃষ্টি আছে, যেভাবেই ধরুন না কেন দৃষ্টি মকরের ঘরে রয়েছে। তো সেই জন্য পিতার স্বাস্থ্যের প্রতিও নজর দেবেন, ধর্মকর্মের প্রতি নজর দেবেন, আনহোলি ওয়ার্ক করবেন না। মিথুন রাশির ক্ষেত্রে বলতে পারি বেডরুম প্লেজারকে কিন্তু নষ্ট করবে, এক্সপেন্সেস বাড়াবে, রাস্তাঘাটে ছোটোখাটো আইন ভায়োলেটের জন্য জরিমানা হতে পারে, বা যাদের ক্ষেত্রে খুব বড় রকম দ্বাদস্থান বিকৃত আছে চন্দ্রের সাপেক্ষে, তাদের কিন্তু একটু বেশি রকম জরিমানা হতে পারে। স্ত্রীর সাথে একটু অশান্তি হতে পারে সাময়িক কিছুদিন, বা স্বামী হলে কিন্তু বেশি, আমি মানে মেয়েদের ক্ষেত্রে বলছি, একটু অশান্তি হওয়ার একটু প্রবণতা আছে। কর্কট রাশির ক্ষেত্রে বলতে পারি কর্কট রাশির ক্ষেত্রে একটা একাদশ স্থান, সেই হিসাবে কিন্তু এটাকে আমরা বলি যে নেগেটিভ জিনিস কিন্তু টার্নস টু বি আ পজিটিভ। পজিটিভ মানে একদম মেটেরিয়াল অর্থে, আপনি পজিটিভটা ইউজ করবেন শুধুমাত্র স্পিরিচুয়াল কাজে, কোনো মেটেরিয়াল জিনিস। আমাকে অনেকে প্রশ্ন করেছে লটারি কাটবো কিনা, অমুক কাটবো কিনা, প্রশ্নের ঝুড়ি দেখলে আপনারা হাসবেন। আমি একদিন স্ক্রিনশট তুলে আপনাদের এই প্রশ্নগুলো পোস্ট করে দেবো, যারা এই প্রশ্নগুলো করেন। আমি লটারি, একজন লিখেছে যে আমি আমার আমার বাড়িতে গোশালা আছে, আমি কি এ সময় দুটো গরু কিনতে পারি? গো সেবা করা ভালো, কিন্তু এই সময় গরু কেনার সাথে কি সম্পর্ক আমি জানি না, বা তাকে কেউ হয়তো বলেছেন বা তিনি কোথাও শুনেছেন। যাই হোক, স্পিরিচুয়াল ওয়ার্ক করুন, দান করুন। যদি আপনি গরু পোষেনও, তাহলে সেই গরুর দুধ কিছু মানুষকে দান করুন, সবসময় করুন। সেখান থেকে যদি ঘি বা মাখন বানান, সেগুলোকে দান করুন। অর্থাৎ যেটা আপনার পজিটিভ ক্ষেত্রে আসছে সেটাকেও আপনি স্পিরিচুয়াল কাজে ব্যয় করুন, সেটাই আপনার ক্ষেত্রে টার্নস টু বি পজিটিভ। সিংহ রাশির ক্ষেত্রে বলতে পারি 10th হাউসে হচ্ছে কর্মের জায়গায় গ্রহণ হওয়া কখনো ভালো নয়, অহেতুক বদনাম আসতে পারে, সাবঅর্ডিনেট লোকের দ্বারা কনস্পিরেসি বা অপমানের শিকার হতে পারেন, বস অহেতুক আপনাকে রিবিউকড হতে পারেন আপনি বসের দ্বারা, খুব বড় রেসপন্সিবিলিটি চাপিয়ে দিতে পারে হঠাৎ করে। তো সেই জায়গায় সাবধানে থাকবেন। নিজের পিতার যদি আপনাকে কখনো কোনো কটু কথা বলেও দেয়, পিতাকে কথার প্রত্যুত্তর করবেন না। পিতাকে কখনো, পিতা মাতাকে কখনো কোনো কথা বলা যায় না, এটা শাস্ত্রগতভাবে নিষিদ্ধ আছে। কুমাতা বা কুপিতা বলে শাস্ত্রে কিছু বলা নেই, কোনো শব্দ উল্লেখ করা নেই। পরিষ্কার বলা আছে যদি এরম হয় যে দুজনের মধ্যে ব্যবহারিক অসঙ্গতি আছে, তাহলে সেখানে চুপ করে থেকে নীরবতা পালন করা, কোনো অল্টারকেশনে যাওয়া নয়। তো সেটা করবেন না, তাহলে কিন্তু পাপ হবে তার দ্বারা। কারণ প্রাণটা তার শরীর থেকেই ভগবান কিন্তু পাঠিয়েছে। ভগবান যাকে নির্দেশে তার কাজ হয়েছে, তার নির্দেশ অমান্য করা মানে ঈশ্বরের নির্দেশ অমান্য করা। দয়া করে করবেন না। কন্যা রাশির ক্ষেত্রে বলতে পারি 9th হাউসে ঘটছে। 9th হাউসে কোনোদিন গ্রহণ ঘটা ভালো নয়, কারণ ধর্মের এখানে হানি ঘটে, মানুষ অসম্ভব মিথ্যার আশ্রয় নেয়, মিথ্যা কথা বলে, মানুষকে প্রলোভিত করার চেষ্টা করে, প্রবঞ্চনা করার চেষ্টা করে, বিভিন্ন রকম বেশভূষা সাজসজ্জা করে মানুষকে বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স, ম্যাজিশিয়ান যারা হয় আর কি, ম্যাজিশিয়ানরা দেখবেন যে বিভিন্ন রকম চকমকে পোশাক পরে, এটা কিন্তু এক ধরনের মানুষকে এক ধরনের হ্যালুসিনেশনে নিয়ে যাওয়া। যারা ম্যাজিকের উপর বইপত্র পড়েছেন তারা দেখবেন এই জাতীয়। পৃথিবীটাও তো এক ধরনের রঙ্গমঞ্চ, এটা কিন্তু টোটালি মায়াবাদ। এখানে কিন্তু কোনো কিছু ফিক্সড নয়, কোনো কিছু পার্মানেন্ট নয়, এবং এটা অ্যাকচুয়ালি জেল। উই আর অল ক্রিমিনালস, দ্যাট ইজ ওয়াই উই হ্যাভ বিন সেন্ট ওভার হিয়ার। আমাদের এখানে পাঠানো হয়েছে শাস্তি ভোগ করতে। তো এখানে নিজেকে যতটা পারবেন পবিত্র রাখবেন, এবং মানে এখান থেকে কাটানোর চেষ্টা করুন ভালো কাজ করে। ভালো মানে যার দ্বারা, যেখানে কর্মের কোনো ফল আপনি ভোগ করবেন না, এরকম কোনো কর্ম করে। 9th হাউস যখন পলিউটেড আছে, যে 2-3টে দিন, সেই 2-3টে দিন তো দয়া করে কোনো অপবিত্র কাজ করবেন না। তুলা রাশির ক্ষেত্রে 8th হাউসে ঘটছে। 8th হাউসে ঘটলেও কিন্তু এটা অনেকটা বিপরীত রাজযোগ তুল্য ফল দেবে। কেন দেবে সেটা বলছি না, কারণ শুক্র এখানে বসে রয়েছে। শুক্রই একমাত্র যেটা 2 শুক্রের ঘরের মধ্যে এবং 2 মঙ্গলের ঘরের মধ্যে ষড় অষ্টক যোগ আছে।
তবুও বলছি যাদের সুগারের টেন্ডেন্সি আছে, হঠাৎ করে সুগার বেড়ে যেতে পারে, প্রস্টেটের যাদের প্রবলেম আছে একটু দেখা দিতে পারে, হঠাৎ করে ব্লাড প্রেশার ফ্লাকচুয়েশন হতে পারে, মহিলাদের ক্ষেত্রে লোয়ার অ্যাবডোমিনাল বা ইউরিনাল ইনফেকশন হতে পারে, একটু সাবধানে থাকবেন কয়েকটা দিন, 2-3টে দিন, তারপরে গ্রহণ রিলেটেড অন্য যে সমস্যা থাক এই রিলেটেড সমস্যাটা কেটে যাবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সেই একই সমস্যা, যে রাশির সপ্তমে বসে রয়েছে, তো স্পাউসের সাথে অবশ্যই ভালো ব্যবহার করবেন। পার্টনারশিপ ব্যবসা করলে সেই ব্যবসার ক্ষেত্রে সম্পর্ক পার্টনারের সাথে বা একাধিক পার্টনার, বা যদি ডাইরেক্টরশিপ হয় একাধিক ডাইরেক্টর যদি থাকে, আপনি প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করবেন। বৃশ্চিক রাশিতে এমনিতেই কেতু পার্মানেন্টলি এখন আরও 16 মাস অবস্থান করবে, সুতরাং কনস্পিরেসি, এবং রবি আছে, বুধও আছে, ফলে কথাবার্তার ক্ষেত্রেও সাবধানতা নেবেন, গতদিন বলেছি, না হলে কিন্তু অহেতুক বিড়ম্বনা এবং বিতর্ক সৃষ্টি হতে পারে। অবশ্যই দশা এবং ছকে শনি এবং বৃহস্পতি কীরকম আছে তার উপরে ফল দেবে, কিন্তু অ্যাজ এ হোল 2-3 দিন একটু সাবধানে থাকবেন। আর একটা জিনিস হচ্ছে, যাদের ভার্টিগো রিলেটেড প্রবলেম আছে, অর্থাৎ ওপর থেকে তাকালে পরে নিচের দিকে, যখন উঁচু স্থানে উঠে নিচের দিকে তাকালে যাদের মাথা ঘোরে বা অন্যান্য নার্ভের প্রবলেম আছে, তারা একটু সাবধানে থাকবেন, না হলে কিন্তু নেগেটিভ ফল দিতে পারে। ধনু রাশির ক্ষেত্রে বলতে পারি, রাশি ষষ্ঠে হচ্ছে, রাশির ষষ্ঠে হওয়ার বললাম উপচয় স্থানে ঘটা মানে কিন্তু নেগেটিভটা পজিটিভ, তো সেই হিসাবে এটা পজিটিভ, কিন্তু যেহেতু চন্দ্রের দ্বাদশে কেতু আছে এবং কেতু এই ঘরটা ঘুরে জাস্ট বেরিয়েছে, কেতু তো বেশি দূরে যায়নি এখনো, মাত্র মানে নবাংশগতভাবে সবে মাত্র আর কি এই ঘরটি হয়তো ছেড়েছে, যদি নবাংশে বিচার করেন, ছেড়েছে বা আছে, বা বৃশ্চিকের ঘরে আছে, এরকম একটা 26 ডিগ্রির কাছাকাছি কেতু রয়েছে। তো সেই হিসাবেও কিন্তু শরীরের প্রতি অত্যন্ত নজর দেবেন, স্ত্রী বা শ্বশুর বাড়ির ক্ষেত্রে সম্পর্ক বজায় বেটার রাখবেন। যারা বিভিন্ন সরকারি কাজকর্মের সাথে যুক্ত তারা অত্যন্ত কর্তব্যনিষ্ঠভাবে এবং কোনো রকম কোনো রকম নীতি বা নৈতিকতা বিগড়িত কোনো কাজ করবেন না, তাহলে কিন্তু তার ফল আপনার ছকের প্যারামিটার অনুসারে নেগেটিভ দেবে। কোনো সময় করা উচিত নয়, এই সময় তো অবশ্যই উচিত নয়, কারণ এটা শনির নক্ষত্রে রবি রয়েছে এবং রবির নক্ষত্রে শনি রয়েছে, এটা একটা নক্ষত্রের ইন্টারচেঞ্জ রয়েছে এই মুহূর্তে শনি রবির, এবং তার সাথে গ্রহণ চলছে, এবং গ্রহণের পরেও কিন্তু এই নক্ষত্রে রবি কিছুদিন থাকবে, সুতরাং সেই সময়টা পর্যন্ত একটু সাবধানে থাকবেন। আচ্ছা, ক্যাপ্রিকনের ক্ষেত্রে যাদের মকর রাশি আছে তাদের তো এমনি 7.5 চলছে, 7.5 জনিত একটা তো নেগেটিভ এফেক্ট আছে, একদম ইরেসপেক্টিভ অফ দশা বলছি, তা সত্ত্বেও বলছি রাশি থেকে পঞ্চম স্থানে ঘটছে, সন্তানের প্রতি নজর দেবেন এই সময়, নিজের ডেভেলপমেন্টের যে সমস্ত প্যারামিটার আছে 2-3 দিন একটুখানি ক্লোজ রাখবেন, অর্থাৎ যদি কোনো প্ল্যান করে থাকেন, কোনো ব্যবসা, কোনো ইনভেস্টমেন্ট, সন্তানদের কোনো বেটার প্রতিষ্ঠানে ভর্তি করা, ব্যবসার ক্ষেত্রে কোনো নতুন ভেঞ্চার স্টার্ট করা, এগুলোর ক্ষেত্রে একটু কদিন খেয়াল করবেন, একটু স্টে করবেন। যারা বিবাহের প্ল্যান করছেন তারাও কটা দিন স্টে করে যাবেন, কোনো পাকা কথা দেওয়া এরকম কিছুর ক্ষেত্রে 2-3টে দিন একটু স্টে করে তারপরে ডিসিশন নেবেন, সেটা বেটার হবে। যারা বাড়ি বা এরকম কিছু ক্রয় বিক্রয় করার চেষ্টা করছেন তাদেরও বলবো 2-3টে দিন স্টে করে তারপরে আপনার ছকে যেরকম ডিমার্কেশন বা যেরকম আপনি জানেন সেই অনুসারে ফল নেবেন। আমি কিন্তু শুধু গ্রহণ কনসার্ন কথা বলছি, তার বাইরে কিচ্ছু কথা বলছি না, এরকমভাবে কোনো দিন বলি না, কিন্তু আমাকে অসংখ্য SMS এসছে, বাধ্য হয়ে আমি এরকম জাতীয় একটা অনুষ্ঠান করছি। আচ্ছা, কুম্ভ রাশির ক্ষেত্রে বলি, রাশির চতুর্থে ঘটছে গ্রহণ, রাশির চতুর্থে ঘটা কখনোই ভালো নয়, কারণ চন্দ্রের এটা অ্যাকচুয়াল মানে কালপুরুষের ঘর এবং সেখানে গ্রহণ ঘটছে, তো মাতার স্বাস্থ্যের প্রতি নজর দেবেন, নিজের ডিপ্রেশন অত্যন্ত বাড়বে, সুখ শান্তির জায়গা বিঘ্নিত হবে, সব কিছু থাকলেও মনে হবে কোনো কিছু নেই, একটা নিজেকে অত্যন্ত অসহায় বোধ করবেন, এবং সেই রিলেটেড মানে নিজের ফেইলিয়ারের কথা আপনার বেশি মনে আসবে রাদার দ্যান ইউর অ্যাচিভমেন্টস, একদমই মনে হয় যে আপনি একটা কেউ নন আর কি কিছু দিনের জন্য। তো চেষ্টা করবেন, কারণ 7.5 আপনারও চলছে, চন্দ্রের দ্বাদশে শনি আছে, তো সেই হিসাবে বৃহস্পতির অবস্থান ক্ষেত্রে কিছুটা গুরুত্বপূর্ণ, কারণ বৃহস্পতি আপনার রাশিতে ঢুকবে, ভেলোসিটি আছে, যদিও এখন অনেক দূরে রয়েছে, 28 ডিগ্রি দূরে রয়েছে, কিন্তু তবুও আলটিমেটলি তো গিয়ে ঢুকবে 3.5 মাস 4 মাস পরে, তো সেই সাপেক্ষে
এটা বলে দেওয়ার। কিন্তু ফোর্থ হাউসে হওয়া কিন্তু কখনো নয়, গৃহশান্তি অত্যন্ত নষ্ট হয়, বাচ্চাদের ক্ষেত্রে এডুকেশন খুব হ্যাম্পার করে 2-3 দিন একটুখানি, এবং বুকে ঠান্ডা লাগার একটা প্রবণতা তৈরি হয়। যাদের থাইরয়েড জনিত প্রবলেম আছে তারা কিন্তু এই সময় যা যা ডক্টরস যা প্রিকশন দিয়েছেন সেগুলো মেনটেন করবেন, তাহলে দেখবেন অনেক বেটার থাকবেন। সব থেকে ভালো হচ্ছে এই সময়, আমি বারবার একটা কথা বলছি, এই সময় গুরু নাম হোক, যে যার যে নাম করেন, যেভাবে যিনি আর কি দীক্ষিত বা দীক্ষিত আর কি, তারা সেই মতন করে ঈশ্বরের নাম করবেন, তাহলে এই সময় কোনো এফেক্ট হয় না অ্যাকচুয়ালি। আর যত আপনি মেটেরিয়াল চিন্তা করবেন তত কিন্তু আপনার বিড়ম্বনা বাড়বে। মীন রাশির ক্ষেত্রে বলছি, মীন রাশি তার কিন্তু তৃতীয় ঘটছে, বারবারই বলেছি তৃতীয় ষষ্ঠ একাদশের ক্ষেত্রে কিন্তু ফল ভালো দেয়। তা সত্ত্বেও বলছি মীন রাশির ক্ষেত্রে একটাই সমস্যা রয়েছে, এখানে মঙ্গল বসে রয়েছে এবং মঙ্গলের কিন্তু চতুর্থ দৃষ্টি রয়েছে। তো সেটা কিন্তু ভ্রাতা ভগিনীর সাথে কথাবার্তা বলার ক্ষেত্রে খুব সাবধানতা নেবেন, কোনো অল্টারকেশনে যাবেন না, এবং কোনো রকম বাহন ক্রয় যদি এ সময় করার চেষ্টা করেন বা কোনো ফ্ল্যাট বা কিছু, এটা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রেও বলবো, তারা কিছুদিন ডেফার্ট করে গিয়ে তারপরে কাজটা করবেন, তাহলে বেটার ফল দেবে। এবং যাদের বাতের প্রবলেম আছে, স্পেশালি মানে যাদের আমরা গেটে বাত বলি, আর্থারাইটিসের সমস্যায় যারা ভোগেন, তারা 2-3টে দিন কিন্তু এটা কিন্তু একটু বাড়বে। এমনিতেও অমাবস্যা পূর্ণিমায় জলের শরীরে তারতম্য ঘটে, তার ফলে কিছুটা এফেক্ট তো হয়, এবং এটা খুব ক্লোজ এফেক্ট হচ্ছে বৃষ চন্দ্রের। নর্মালি জানেন যে এক্সল্টেড জায়গা, চন্দ্র সেখানে যথেষ্ট বলি থাকে। আগের দিনও বলেছি যে যে যেখানে যত বলি থাকবে, রাহু তাকে তত বেশি ডমিনেট করার চেষ্টা করবে। রাহুর সাথে পারবে না কেউ, বিকজ রাহু তো কোনো প্ল্যানেট নয়, রাহু একজন ইনট্রুডার, বহিরাগত একটা ডেমন। সে চন্দ্রের সাথে এখন একসাথে মানে মিটিং হচ্ছে তাদের, একসাথে তারা ক্রস করছে একে অপরকে। তো সেই হিসাবে চন্দ্র যত পাওয়ারফুল হবে, অর্থাৎ আমাদের মন যত উৎফুল্ল হওয়ার চেষ্টা করবে, আমাদের মনকে তত বিষাদগ্রস্ত করার চেষ্টা রাহু করবে, উল্টো দিক থেকে কেতু করবে। কারণ কেতু আমাদের আত্মাকেও যথারীতি পলিউট করার চেষ্টা করবে। তো তার ফলে মনকে শান্ত রাখবেন এবং স্থির রাখবেন, কোনো কিছুতে অত মেটেরিয়াল বেশি চিন্তা ভাবনা করবেন না, 2-3টে দিনের ব্যাপার। তো তারপরে অটোমেটিক্যালি এই রিলেটেড সমস্যাগুলো আর থাকে না। অলরেডি 5:30 বেজে গেলে, 5:27 পর্যন্ত টাইম আছে, 5:30 বেজে গেলে গ্রহণের এফেক্টও কমে যাবে, তো 70% এফেক্ট তো তখনই চলে যাবে। তো তারপরে তো নক্ষত্রটা শিফট হয়ে যাবে, চন্দ্র আগামীকাল বিকেলবেলার দিকে সম্ভবত মিথুন রাশিতে ঢুকে যাবে, তো এফেক্টও কেটে যাবে। রবিও 2-3 দিন পরেই তার সহজাত জ্যেষ্ঠা নক্ষত্রে ঢুকে যাবে। তো সেক্ষেত্রে রবির নেগেটিভ এফেক্ট থেকেও কিন্তু মানে যতটা আর কি সেই নক্ষত্রটা কন্টামিনেটেড হয় যখন গ্রহণ চলে, সেই কন্টামিনেশন নক্ষত্র যে সাময়িক হয় সেটা থেকেও বেরিয়ে যাবে। সুতরাং এ নিয়ে এত বেশি চিন্তা করার কিছু নেই। যারা গাড়ি ঘোড়া চালান তাদের ক্ষেত্রে আমি বারবার বলবো, মীন রাশির ক্ষেত্রে যেহেতু মঙ্গল আছে এবং এখনো ভেলোসিটি তার 12 মিনিটের মতনও রয়েছে, যতক্ষণ 20 মিনিট পর্যন্ত তার ভেলোসিটি না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত গাড়ি ঘোড়ার ক্ষেত্রে প্রত্যেকেই নজর দেবেন। সেটা নিজেই চালান বা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করুন, এবং আগুন বা ইলেকট্রিসিটি এই দুটোর যারা কাজ করেন বা প্রত্যেকের বাড়িতেই আছে, অন্তত শহরে তো প্রায় রয়েছে, এবং বিভিন্ন ইকুইপমেন্ট ইউজ করা হয়, তারা কিন্তু খুব নজর দেবেন যে কোনো কিছু একটা চালিয়ে রেখে চলে গেলেন, বা গ্যাসের মধ্যে কিছু বসানো রয়েছে কোনো খাবার, এগুলো কিন্তু করবেন না, স্পেশালি বাচ্চা থাকলে করবেনই না। একটু নজর দেবেন যতদিন পর্যন্ত মঙ্গলটা 20 মিনিট পর্যন্ত ভেলোসিটি না নিচ্ছে, সেটা নিতে 12 তারিখ পর্যন্ত লাগবে। 12 তারিখের পরে মঙ্গলের এক্সর্শন কেটে যাবে, মঙ্গল তখন প্রায় 26 ডিগ্রির কাছাকাছি চলে আসবে, তারপর থেকে কিন্তু এই এফেক্টটা কমে যাবে। এখন যারা আগুন এবং ইলেকট্রিসিটি এই দুটো থেকে এবং চলমান কোনো গতিশীল বস্তু এগুলো থেকে যারা আর কি না করবে, নিজেকে না বাঁচাবে বা সতর্ক না থাকবে, তারা কিন্তু তাদের ছকের গ্র্যাভিটি অনুসারে, অর্থাৎ ছক যদি খুব নেগেটিভ থাকে তাহলে ঈশ্বর না করুক একটু নেগেটিভ এফেক্ট দেবে, আর যদি পজিটিভ থাকে তাহলে খুব সামান্য টাচ অ্যান্ড গো করে বেরিয়ে যাবে।
অ্যাজ এ হোল এটাই বলা ছিল, রাশি অনুসারে বলতে বলেছে সেই জন্য বললাম। এভাবে নর্মালি আমি কখনো বলি না। এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই, ভয় পাওয়ারও কিছু নেই। আপনারা দয়া করে একটু শেয়ার করবেন যারা, কারণ অনেক লোক বলে তারা নাকি পায় না, আমার নাম লিখলে নাকি অনেক উল্টোপাল্টা নাম চলে আসে যেগুলোর সাথে রিজেম্বলেন্স আসে না। আমার চ্যানেল তো বেশি লোক দেখে না, খুব মুষ্টিমেয় কিছু লোক দেখে, তার ফলে একটু নাম খুঁজতে অসুবিধে হয়। তো যারা শুনতে চায় তারা যদি মনে করেন একটু শেয়ার করে দিতে পারে, তাহলে হয়তো আমাকে কম বিব্রত করবে, আমার সেটুকুই বলা। ভালো থাকবেন, ঈশ্বরে আরাধনা করুন। আজকে রাস পূর্ণিমা রয়েছে, সুতরাং যার যার মতন করে ভগবানকে ভোগ দিন এবং সুস্থ থাকুন, সুস্থ চিন্তা করুন। নমস্কার।